আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। বিকেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, প্রাধান্য পাবে ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। যারা দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে? বরিশালের জনসভায় জামাত আমিরের প্রশ্ন। দেশকে গোরস্থানে পরিণত করেছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি, দখল বাণিজ্য করেছে নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সাভারে নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম। এবং ভোটের আর মাত্র 6 দিন বাকি, শেষ মুহূর্তে প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। বেলা 11:15টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নিলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জল কামান নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘ সময় পেরোলে গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ মুহূর্তে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় 6 প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। করে আমরা কয়েকদিন যাবৎ জানতে পারছি এবং সূচককে দেখতে পাচ্ছি, মাননীয় অর্থ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা পে কমিশন না দেওয়ার জন্য কথা বলছেন এবং পে কমিশন না দেওয়ার জন্য তারা কথা বলছেন। নবম জাতীয় পে স্কেল আমরা বাস্তবায়ন চাই এবং আজকের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে। বৈষম্যমূলক বেতন কাঠামো পরিবর্তন চাই, পে স্কেল চাই। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছে সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, বিক্ষোভের এই মুহূর্তে পরিস্থিতি কেমন এবং আন্দোলনকারীরা আসলে কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ওয়াহিবা, কিছুক্ষণ আগেও ইন্টারকন্টিনেন্টালের এই এলাকাটা কিন্তু রণক্ষেত্র ছিল। এখানে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, তাদের যে আন্দোলন নবম পে স্কেল নিয়ে, সেখানে কিন্তু আসলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তারা কিন্তু আসলে এক দফা দাবি নিয়ে আসলে চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যারা সরকারি কর্মচারী আছেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জও কিন্তু করা হয়েছে। আমরা একটু কথা বলবো কয়েকজন আন্দোলনকারীর সাথে। আসলে এখানে ঠিক কি হয়েছিল একটু জানাবেন। এখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আন্দোলন মানে আমাদের হচ্ছে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি নিয়ে আমরা এই মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে করেছিলাম। কিন্তু সেখানে এসে আমাদের রুটি রোজগারের দাবির জন্য আসছিলাম। আমি একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, আমি মাত্র 9,300 টাকা পাই। এই 9,300 টাকা দিয়ে আমি আমার সংসার চালাতে পারি না। 10 দিনের ভিতরে আমার বেতন ভাতা সব শেষ হয়ে যায়। গরুর মাংস কবে কিনেছি, এই গরুর মাংসের কথা আমি বলতে পারি না। মুরগির যে ছাট পাওয়া যায়, গিল্লা বা চামড়ি, এ সকল খেয়ে আমরা বেঁচে আছি। গরুর যে ছাট, সেগুলো খেয়ে বেঁচে আছি। এই যে আমাদের রুটি রোজগারের জন্য যে আমরা আন্দোলন সমাবেশ করতে আসছিলাম, একজন জেলখানার যে কয়েদি, সেই কয়েদির জন্য যে জেলখানার খাবার, সেই জেলখানার খাবার জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা বিলাসিতার জন্য আসছিলাম না। এই বাংলাদেশের 2015 সালে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, সেই 8,250 টাকা আজ 2026 সালে 11 বছর অতিবাহিত হওয়ার পরে আমাদের
আমাদের বেতন ভাতা কোনো বৃদ্ধি করা হয়নি। যে জিনিসের দাম ছিল 1 টাকা, সেই জিনিসের দাম বর্তমানে হয়ে গেছে 10 টাকা। আমরা এই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির যে লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে, এই লাগাম টেনে ধরে আমরা বাঁচতে পারছি না। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের এক পুলিশ ভাই, সে নিজের সংসার চালাতে না পেরে সে আত্মহত্যা করেছে। এবং শুধুমাত্র পুলিশ ভাই না, বিডিআর ভাই অনেকগুলো আত্মহত্যা করেছে, সেনাবাহিনীর ভাই আত্মহত্যা করেছে, এই বাংলা কর্মচারী অনেক শিক্ষক আত্মহত্যা করেছে। আর কত আত্মহত্যা করব? আমার বুকে দেখেন, আমার বুকে লেগে আমি কিভাবে আহত হয়েছে। যে গুলি চালাচ্ছে তারও আন্দোলন ছিল এই আন্দোলন। কারণ যেমনটা বলছিলেন ওয়াহিবা, এরকম কিন্তু ক্ষোভ আসলে প্রত্যেক কর্মচারী যারা আছেন চতুর্থ শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর, তাদের প্রত্যেকের কথা কিন্তু এমন। এবং তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবিতে কেন আসলে পুলিশ সাউন্ড গ্রেনেড মারলেন এবং কেন তাদের উপরে লাঠি চার্জ করা হলো বা ছত্রভঙ্গ করে দেওয়া হলো। একই জায়গায় কিন্তু আসলে দুইটা আন্দোলন চলছিল, একটা আন্দোলন বানচাল করে দিয়ে আর একটা আন্দোলন আসলে চলমান রয়েছে। সেই যে বৈষম্য, সেটার বিরুদ্ধে কিন্তু তারা বিরুদ্ধাচরণ করেছেন এবং তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি, সেটা যাতে অন্তর্বর্তী সরকারের আমলেই সেটা বাস্তবায়িত হয়। ওয়াহিবা, এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ সংবাদ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ এই মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল 3:30টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জুলাই জাতীয় সনদ এর সমন্বয়ে ইশতেহারটি তৈরি করা হয়েছে। ইশতেহারে দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ ও পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা খাতের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিচার ও আওয়ামী লীগ আমলের শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। যারা নিজের দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না, তারা দেশ কিভাবে সামলাবে, এমন প্রশ্ন রেখেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে গোরস্থানে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান সবকিছু যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্নীতিবাজ নেতাদের জন্য কাজ করতে পারেনি। জামাতের আমির বলেন, আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে তাদের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এখন যে দেশে আমার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া। এ সময় তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেবে না জনগণ। যারা নিজের দল সামলাতে পারে না, তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্নও রাখেন তিনি। কেউ কেউ মামলা করেছেন, 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে তার দলের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে, এটি অন্যায়। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া, এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে। আর ওই যারা সিসকাচুর, তাদেরকে আনবেন আপনি আইনের আওতায়, শাস্তি দেবেন। এটা চরম অন্যায়, জোরে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। বক্তৃতায় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। বাংলাদেশ হওয়ার পর 4.25 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে, কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন, তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা, আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। পরে পটুয়াখালী বাউফল উপজেলা পাবলিক মাঠে বক্তব্য রাখেন শফিকুর রহমান। জুলাই যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক ছিটিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে।
এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। মানুষের দুঃখ কষ্টকে বুকে ধারণ করে ন্যায়ের পথে অটল থেকে সারা দেশে ছুটে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। নিপীড়িত মানুষের আর্তনাদকে শক্তিতে রূপ দিয়ে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শোনাচ্ছেন মুক্তির ডাক, দেখাচ্ছেন আলোর পথ। ক্ষমতায় এলে তরুণদের, মানব সম্পদ ও নারীদের সর্বক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাউফল, পটুয়াখালী। 5 আগস্টের পরে যারা দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 19 আসন সাভারে 11 দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, দিল্লির তাবেদারি যারা করে এসেছে এবং নতুন করে যারা ওই দেশটির তাবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। স্থানীয় জামাত ও এনসিপির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের 11 দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। ভোটের আর মাত্র 6 দিন বাকি। প্রচারণা আর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শেষ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেকে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে সারা দেশে পুরোদমে চলছে প্রচারণা। দুর্নীতি, মাদকমুক্ত সমাজ গঠন ও নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। রাজধানীর বারিধারায় গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় ডক্টর কাইয়ুম বলেন, ব্যালট বিপ্লব হবে 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি আমি বলবো যে আপনারা 17 বছর পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছেন। আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল স্বৈরাচার। এই মূল্যবান ভোটটা আপনারা নষ্ট না করে ভোট দিতে আসেন এবং ধানের শীষের পক্ষে দেন। কুমিল্লা 3 আসনের বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগর উপজেলা সদর ও মোছাগারা এলাকায় প্রচারণা চালিয়ে জনসভা করেন। একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ইউসুফ সোহেল দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালান মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজারে। জামালপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জ উপজেলার 5 নং জোরখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মাদারীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন গোপালপুরে গণসংযোগ করেন। তিনি বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। নাটোর 2 আসনের আলাইপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আগামী দিনে দল মত নির্বিশেষে ধানের শীষ বিএনপির সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা প্রতীকে তারা জয়যুক্ত করবে বলে তারা আশ্বস্ত করেছে। সিরাজগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা পথসভা করেছেন। সিরাজগঞ্জ 5 আসনে জনসংযোগ করেন বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। হবিগঞ্জ 2 আসনের প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিএনপি প্রার্থী সাখাওয়াত হাসান জীবন সহ অন্যান্য প্রতীকের প্রার্থীরা করছেন গণসংযোগ ও পথসভা। ঝিনাইদহ 1 শোলকুপা আসনের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। বাগেরহাট 1 আসনে মুখোমুখি বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থী। ফলে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটাররা বলছেন, দল দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের আরও একটি রিপোর্ট।
ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 1 আসন। এই আসনটিতে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। এই আসন থেকে বিএনপির সাবেক নেতা এবারের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী থাকলেও তিনি এই আসনের মূল প্রতিদ্বন্দ্বী। আমার এখন ভয় হয় যে ম্যাক্সিমাম তরুণরা কর্মসংস্থান না হওয়াতে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। তা আমার যদি আল্লাহ আমাকে এখানে নির্বাচিত করে, আমি চেষ্টা করব বাগেরহাটে যে কর্মসংস্থানের একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্যে, এবং এর বাদেও আমার অনেক টাইপের পরিকল্পনা আছে। এবার বিএনপি মনোনয়ন দিয়েছে কপিল কৃষ্ণ মণ্ডলকে, তবে তাকে নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই কপিলের নামে একাধিক রাষ্ট্রদ্রোহী মামলা আছে। নমিনেশন কিনেছেন আমাদের হিন্দুদের নাম ভাঙাইয়ে, এই জায়গায় একটা হিন্দু কাউ চলে না থাকে। সে সহসভাপতি ছিল এবং সে একজন আওয়ামী লীগের দোসর। পিছিয়ে নেই জামাতের প্রার্থীও। দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মশিউর রহমান খান এলাকাবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এই নির্বাচনের ইতিহাস বিশ্বকে জানিয়ে দেবে যে না, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে উল্লেখযোগ্য কোনো সংঘাত ছাড়াই একটি সুন্দর, ক্রেডিবল, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটাররা চাইছেন একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে, যিনি কথায় নয় কাজে নিজের যোগ্যতার প্রমাণ দেবেন। আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত একটা প্রার্থী পাবো এবং সে প্রত্যেকের জন্য কাজ করবে। পানি সমস্যা সমাধানের জন্য আর কি, যে বেশি গুরুত্ব দেবে, মনে হবে যে তার সে দায়িত্ব নিয়ে করবে আর কি, সেরকম একজন প্রার্থীকে চাচ্ছিলাম। কোনো গরিব মানুষ দিনমজুরি, তার কাছে যে ব্যর্থতা না হয়, সঠিক বিচার যাতে পায়, সেই প্রার্থী চাই। ব্যক্তিগতভাবে যদি বলতে হয় তাহলে আমরা চাই দেশের উন্নয়ন, পাশাপাশি আমার নিজস্ব এলাকার উন্নয়ন। খায়রুল ইসলাম, ATN বাংলা, বাগেরহাট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর বাড্ডা এলাকায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ঢাকা 11 আসনের ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর বাড্ডায়। এটি সংসদীয় আসন ঢাকা 11-র আওতাভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ডক্টর MA কাইয়ুম। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এখানকার ভোটারদের সঙ্গে সারাদিন ঘুরে ঘুরে কথা বলেছি। তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তারা চাচ্ছেন যে এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ এই আসনটিতে বজায় রয়েছে, এটি যেন অব্যাহত থাকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তারা 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে এমন একজন সংসদ সদস্যকে সংসদে পাঠাতে চান যার মাধ্যমে এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তারা বলছেন যে এই এলাকাটিকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং ছিনতাইকারী মুক্ত একটি আদর্শ এলাকা হিসাবে গড়ে তুলতে হবে আগামী সংসদ সদস্যকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর বাড্ডা থেকে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। রোজার আগেই তার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। কেজি প্রতি 80 থেকে 100 টাকা দাম বেড়েছে ইফতারের অন্যতম উপকরণ খেজুরের। এদিকে সবজির দাম স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে লেবু ও শসার। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। বেড়েছে মুরগির দামও। তরিক ইসলামের রিপোর্ট। রোজার বাকি এখনো প্রায় 2 সপ্তাহ। এরই মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। রোজার আগে সাপ্তাহিক শুক্রবার কিছুটা কম দামে বাজার করতে ক্রেতাদের ভিড় কাউরান বাজারে। এরই মধ্যে কেজি প্রতি 70 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের খেজুরের দাম, যা নিয়ে ক্ষোভ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে বেড়েছে খেজুরের দাম, তবে স্বাভাবিক রয়েছে সব ধরনের ছোলা ও ডালের দাম। খেজুরের দাম যা স্বাভাবিকভাবে যা দেখতেছি গত বছরের চাইতে এই বছরের দাম বেশি। যেটা গত বছর যে খেজুর কিনছে আপনার হচ্ছে 400 টাকা করে, এখন বর্তমানে সেটা 600 টাকা কেজি। মরিয়ম কিনলাম 800 টাকা করে কেজি। এই আমার কাছে দামটা বেশি মনে হচ্ছে এখন। গত সপ্তাহে শুক্রবারই 650 টাকা ছিল, এখন ন্যূনতম হইলে আপনারা 700 টাকা, 750, 800 টাকা। এদিকে সবজির বাজারও চড়া। 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে সিম, বেগুন, টমেটো ও শসা। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। এই সময় সবজি দাম, সিমের দাম কম হওয়ার কথা, বেগুনের দাম কম, টমেটোর দাম কম হওয়ার কথা, কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, বেশি তো অবশ্যই 50 টাকা বা 40 টাকা হলে ভালো হয়। ওনারা বলতেছে যে এখন ফলন কম। এটা আপনার বাগানে মাল সর, যে জায়গায় বেশি ধরতে জায়গায় কম। সোনালী মুরগির দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 310 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।
নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন পটুয়াখালী ৪ আসনের প্রার্থীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধ করে আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। পটুয়াখালী থেকে আরিফ সুমনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। কলাপাড়া ও রাঙামালী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন পটুয়াখালী ৪। কুয়াকাটা সমুদ্র সৈকত এই আসনের আওতাভুক্ত। এছাড়া পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, শেরেবাংলা নৌঘাটি সহ নানা স্থাপনার কারণে আসনটিকে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসাবে বিবেচনা করা হয়। এই আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। অন্যদিকে বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আমাদের মূল টার্গেট থাকবে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আর এখানে একটি পোর্ট আছে, সেই পোর্টটা কিন্তু আপনি এখনো কাঙ্ক্ষিতভাবে ফাংশন করতে পারছে না। আমাদের অন্যতম লক্ষ্য থাকবে এই পোর্টটিকে চালু করা। ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে আমাদের যে সাধারণ শিক্ষা যেটা, এর যেমন আমাদের উন্নয়ন করতে হবে, তা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারিগরি শিক্ষার দিকে। এদিকে জামাত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণের মধ্যে যে বিরূপ যে নিরঙ্কুশ একটা উদ্বেগ উচ্ছলতা ডেভেলপ করেছে, আমি আশা করি আগামী দিনে যে নির্বাচন ১২ তারিখের নির্বাচনে জনগণ নিরঙ্কুশভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। পটুয়াখালী ৪ আসনে মোট ভোটার ৩,07,৮৭৩ জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রংপুর ৩ আসনের সেনপাড়া এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি শ্যামপাড়ায়। এটি রংপুর ৩ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়েছেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তারা শুনেছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই এলাকায় যে জামাতের প্রার্থী রয়েছেন মাহবুবুর রহমান বেলাল এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী রয়েছেন শামসুজ্জামান সামু এবং কিন্তু এলাকায় জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন GM কাদের। তারা কিন্তু যে যার মতো এই এলাকা চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে বলছেন এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন এবং এলাকা থেকে মাদক সন্ত্রাস যে দূর করতে পারবেন এবং এলাকার প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব, এলাকায় যে নতুন নতুন কর্মসংস্থান দিতে পারবেন তাকে কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের জানিয়ে রাখতে চাই এলাকায় ভোটার সংখ্যা রয়েছে 5,80,000-এর বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে রংপুর 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। শুক্রবার 22 ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি 7,640 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন করে সোনার দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি। এখন ভরি প্রতি 22 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে 2,54,450 টাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলমান উত্তেজনা প্রশমনে আজ আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও দুপক্ষই এখন ওমানের মাস্কাটে আলোচনায় বসবে বলে রাজি হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে দুই দেশ। এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পারমাণবিক বিষয়ের পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যের সশস্ত্র দলগুলোর সমর্থন দেয়া এবং দেশটির জনগণের সঙ্গে আচরণের বিষয়গুলো আলোচনায় থাকতে হবে। জবাবে ইরান স্পষ্ট জানিয়েছে পারমাণবিক বিরোধ নিয়ে আলোচনাকে তেহরান স্বাগত জানায়, কিন্তু এর বাইরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, বরং এই বিষয়ে মার্কিনীদের চাপ আলোচনাকে ব্যাহত করবে। এবার খেলার খবর। সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেছেন ফরাসি ফরওয়ার্ড কারিম বেনজেমা।
আল আকদুদের বিপক্ষে ম্যাচে হ্যাট্রিক করেন তিনি। বেনজেমা নৈপুণ্যে 6-0 গোলের বড় জয় পায় আল হিলাল। ম্যাচের 31 মিনিটে নিজের প্রথম গোল করেন বেনজেমা। বক্সের ভেতর ব্যাক হিল শটে গোলটি করেন এই তারকা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় আল হিলাল। 60 মিনিটে দ্বিতীয় এবং 4 মিনিট পর তৃতীয় গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন বেনজেমা। 71 মিনিটে বেনজেমাকে তুলে নেওয়া হলেও আল হিলালের গোল উৎসব থামেনি। 74 মিনিটে সালেম আল দশারি গোল করেন। যোগ করার সময় তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই জয়ে 20 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে আল হিলাল। সমান ম্যাচে 47 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল আহলি। এক ম্যাচ কম খেলে 46 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। বিকেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। প্রাধান্য পাবে ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। যারা দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে? বরিশালের জনসভায় জামাতে আমিরের প্রশ্ন। দেশকে গোরস্থানে পরিণত করেছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি, দখল বাণিজ্য করেছে নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সাভারে নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম। এবং ভোটের আর মাত্র 6 দিন বাকি। শেষ মুহূর্তে প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।